তার কাছে জিজ্ঞেস করা তাকে অপমান করা, তার কাছে জিজ্ঞেস করা তাকে বিব্রত করা। আপনি তার সাথে খালি চেহারাটা দেখুন, তার চেহারা কথা বলে, তার চেহারা দিয়ে একটা উপন্যাস লেখা যায়, একটা উপন্যাস লেখা যায়। আপনি কি জিজ্ঞেস করবেন তাকে? জিজ্ঞেস করে তাকে অপমানিত করবেন আপনি। আপনি এই দেশ ধিক্কার সেই সরকারকে, ধিক্কার সেই সরকারকে, ধিক্কার সেই পুলিশ বাহিনীকে, ধিক্কার সেই অ্যাডমিনিস্ট্রেশনকে, ধিক্কার সেই মন্ত্রীকে, ধিক্কার সমস্ত সেই মেম্বার চেয়ারম্যান যারা সেখানে ছিল, তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় নেওয়া উচিত। আমি যে কথা বলছি একজন দর্শক হিসাবে আমার শরীরটা কাঁপছে। ওই মাটা কেমন পরিস্থিতিতে আছে জানি না, তবে মাটাকে আমি সান্ত্বনা দেওয়ার মতো হয়তো ভাষা নেই। তবে একটা জিনিস, আজকের এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে আজকে প্রশ্ন, 92% মুসলমানের দেশে হিন্দুত্ববাদীদের এত বড় আগ্রাসন, যেভাবে দুইটা ভাইকে যেভাবে মেরে ফেলছে, আসলে ভিডিওগুলা দেখার পরেই আমার শরীরগুলো শিউরে গেছে যে আসলে আমরা কোথায় আছি। আরেকটি মা হয়তো বাবা বিয়ে করছে, আরেকটি মা সন্তান দাবি করছে হয়তো সুযোগ সুবিধা নেওয়ার জন্য, বা বাবা দাবি করছে, কিন্তু যে মা 10 মাস 10 দিন সন্তানগুলাকে পেটে ধারণ করার পরে যে কষ্ট করে লালন পালন করছে, আজকে দুইটা বাচ্চার মৃত্যুর পরে আমি এখানে, আমার হিন্দু একজন দাদা আছেন, আমি অল ইন্ডিয়া সহ আজকের মাঝখানে আমরা যে বাংলাদেশের 92% মুসলমান আছি, আমরা এটা দৃষ্টান্ত বিচার দাবি করছি। এখানে অনেক দর্শক দেখছেন, আমি কিন্তু আপনারা যেভাবে ঘটনাটিকে যেভাবে বলছেন, প্রামাণিক ভাই যেভাবে বলছেন, অ্যাডভোকেট আবু বকর যেভাবে বলেছেন, মেহেদী হাসান যেভাবে বলেছেন, এবং মফিজুর রহমান অন্যরা যেভাবে বলেছেন, আমি জিনিসটা এভাবে দেখছি না। আমি একটা বৃহৎ আঙ্গিকে দেখছি বিষয়টা। দেখুন, গোয়েন্দারা যারা কাজ করে, যারা গোয়েন্দাগিরি জানে, গোয়েন্দার উপর পড়াশোনা করেছে, ঠিক আপনার একটা বিশাল একটা অগ্নিকাণ্ড কিন্তু শুরু হয় ছোট্ট একটা মেসের কাঠি দিয়ে, অথবা সিগারেটের একটা বাট ফেলে দিল, জ্বলন্ত বাট। এই এতটুকুই যথেষ্ট বিশাল একটা অগ্নিকাণ্ড ঘটানোর জন্য। আমি যেহেতু মিলিটারি ব্যাকগ্রাউন্ড, আমার দীর্ঘদিন সামরিক বাহিনী চাকরি করেছি, বড় ঘটনার জন্য ছোট ছোট ঘটনাগুলো দিয়ে শুরু হয়। এটাকে হয় ব্যাটেল ইন্ডিকেশন। যুদ্ধ শুরু হওয়ার আগে প্রথমে কিন্তু বড় যুদ্ধ হয়ে যায় না, বিশ্বযুদ্ধ হঠাৎ করে শুরু হয় না। স্কেমিশ হয়, ছোট ছোট ঘটনা ঘটে, কোনো জায়গায় অ্যাটাক হয়, আপনার অ্যাম্বুশ হয়, রেইড হয়, সেটা দিয়ে শুরু হয় বড় যুদ্ধ, ব্যাটেল ইন্ডিকেশন। আজকে আমরা একটা বিশাল ক্রস রোডের মধ্যে আছি। প্রামাণিক ভাই নিজেও সেটা সাক্ষী। হিন্দুত্ববাদ কায়েম করার জন্য মোদি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, আরএসএস ঘোষণা দিয়েছে, ইসকন ঘোষণা দিয়েছে অখণ্ড ভারত কায়েম করার জন্য। এটা ওপেন সিক্রেট, এটা গোপনীয় কিছু নাই, লজ্জা পাওয়ারও কিছু নাই। প্রামাণিক ভাই নিজেও বলেছেন যে বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ। এটা বক্তৃতা এখনো ইয়েতে আছে। প্রামাণিক ভাই সত্য কথা বলেন, এটা একটা তার ভালো গুণ। তিনি যেটা বলেন বুঝে শুনে বলেন, এবং এতে তার কোনো তঞ্চকতা নাই তার মধ্যে। উনি মনে যা বলেন প্রকাশ্য, মানে যা চিন্তা করেন প্রকাশ্যে বলেন। আজকে ইন্ডিয়াতে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে কিংবা হয়েছে, আপনারা দেখেছেন যে ভিডিওগুলো তো আর এই আপনি এতে দেখাতে পারবেন না, এই কি জানি বলে আপনার ইউটিউবে দেখাতে পারবেন না, আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে। আসামে প্রকাশ্যে দিবালোকে গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। জীবন্ত মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে সেই লাশের উপরে নাচানাচি করেছে। এই ভিডিও দেখুন, আপনি যদি আমি ভুল বলে থাকি। আপনি বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার এই ঘটনাগুলো ঘটছে, মুসলমান পেলেই তাকে মারা, তাকে নানাভাবে নির্যাতন। আমার কাছে হয়তো কয়েক হাজার ভিডিও আছে, এরকম দেখাতে পারবো। এবং গুজরাটের কসাই মোদি এখন প্রধানমন্ত্রী, তাদের এই মানে অবজেক্টিভ হলো অখণ্ড ভারত কায়েম করার জন্য। এখন আপনি একটা দেশকে সেই অধীনে নিয়ে যাবেন, তাদের অধীনে নিয়ে যাবেন, সেটা কিভাবে নেবেন? এই সমস্ত ছোট ছোট ঘটনা ঘটিয়ে তারা এই যে একদম নিষ্পাপ এক মহিলা, যে যিনি বাতি দেন,
আলো জ্বালান মন্দিরে, দেখলেন ওনার মধ্যে কিন্তু কোনো পাপ নেই, উনি সন্ধ্যাবাতি জ্বালান, এটাই ওনার কাজ। এবং উনি নিজেও দেখলেন, মন্দিরটাও দেখলাম, কোথায় আগুন, কিসের আগুন? কোনো আগুন তো দেখলাম না, আমরা কোনো আগুনও দেখলাম না। হয়তো একটু সামান্য একটু কোথাও কিছু কেউ লাগিয়ে দিয়েই এটাকে একটা ঘটনা, এটা হলো গোয়েন্দারা করে, গোয়েন্দাদের এজেন্টরা করে এই কাজগুলো, যাতে একটা মানুষে মানুষে একটা ঝগড়া হয় প্রথমে, তারপরে হত্যাকাণ্ড শুরু হবে এবং রায়ট শুরু হয়ে যাবে। রায়ট শুরুর পূর্বাভাস এগুলো। আল্লাহর রহমত যে রায়ট হয় নাই। যদি এটা কোনো হিন্দুকে হত্যা করা হতো এইভাবে পিটিয়ে সেখানে, যেটা আবু বকর সিদ্দিক বললেন, তাহলে ঠিকই রায়ট লেগে যেত সেখানে। সেখানে রায়ট শুধু হিন্দুরা করতো না, পুলিশ আগে করত, একজনের পরিবর্তে 1000 জন, ওই গ্রাম পুরো খালি করে দিত, গ্রাম সে গ্রাম, শুধু মহিলার শিশুকে বাদ দিয়ে সবাইকে অ্যারেস্ট করে ফেলত। এই বাংলাদেশের পুলিশ করত। এবং শুধু তাই নয়, আজকে দুটো যে জীবন, তারা তো বেঁচে ছিল। ওই মেম্বারকে সবার আগে ফাঁসিতে ঝুলানো উচিত, যে মেম্বার তাদেরকে আবার ইন্টারোগেশন করে ডাক্তারের কাছে না নিয়ে। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক একজন আইনজীবী, উনি ভালো করে বলবেন, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। গোবিন্দচন্দ্র ভাই, আপনার সাথে আমার আদর্শের ভিন্নতা থাকতে পারে, আমার বাবার সাথে অসংখ্য হিন্দুর ব্যবসা বাণিজ্য ছিল, একজন হিন্দুও আমার বাবাকে ফাঁকি দেন নাই। বাবার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে ব্যবসা করেছেন, সময় মতোই টাকা ফেরত দিয়েছেন। তখন সুদের ব্যবসা ছিল না, আমার বাবা কখনো সুদের ব্যবসা করেন নাই। এই বিশ্বস্ততা ছিল, তাদের সাথে আমাদের সুসম্পর্ক ছিল। দেখেন, মানুষের বিশ্বাসটা হলো সবচেয়ে বেশি। আজকে এই যে দুটো ছেলেকে যেভাবে নির্মম ভাবে, ঠিক একইভাবে আবরার ফাহাদ মনে আছে, হাসিন আক্তার আপনার, যে কিভাবে পানি খেতে চেয়েছিল, পানি পর্যন্ত খেতে দেওয়া হয় নাই। কারা এগুলো? এই ছাত্রলীগ। ছাত্রলীগে সেখানে কিন্তু আপনাদের হিন্দুও ছিল, নেতৃত্বে ছিল সেই ছেলেটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আপনি দেখুন, বিশ্বজিতের হত্যাকাণ্ডের কথা মনে আছে? হ্যাঁ, প্রামাণিক ভাই, আপনার মনে আছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড? বিশ্বজিৎকে কি, সে শিবিরের ছেলে, শিবির বলে বিশ্বজিৎকে দিনে দুপুরে 1 মাইল দৌড়ে দৌড়ে হত্যা করা হয়েছে। রক্তাক্ত ছবি, এরকম হাজার হাজার ছবি আপনি মিডিয়াতে পাবেন। আজকে যে মারুফ কাজী এখানে আসছেন, হ্যাঁ, উনিও সাংবাদিক। আজকে এই যে নিরীহ দুটো ছেলেকে মারলো, সেখানে মন্ত্রী গিয়ে কি কথা বললো, মন্ত্রীর কথাগুলো শুনলে মেজাজটা এমন খারাপ হয়। আমি চলে যাচ্ছি আপনার না, ওই যে ওই দুইজনের বাচ্চার মা এসেছে, বাচ্চার মাকে কি কথা জিজ্ঞেস করবেন? তার চেহারাটা দেখুন, 2 দিন ধরে এই মহিলা ঘুমায় নাই, খায় নাই। আপনি কি কথা শুনবেন তার কাছ থেকে? তার কাছে জিজ্ঞেস করা, তাকে অপমান করা, তার কাছে জিজ্ঞেস করা, তাকে বিব্রত করা। আপনি তার সাথে খালি চেহারাটা দেখুন, তার চেহারা কথা বলে, তার চেহারা দিয়ে একটা উপন্যাস লেখা যায়, আপনি কি জিজ্ঞেস করবেন তাকে? জিজ্ঞেস করে তাকে অপমানিত করবেন আপনি? এই দেশ ধিক্কার সেই সরকারকে, ধিক্কার সেই পুলিশ বাহিনীকে, ধিক্কার সেই অ্যাডমিনিস্ট্রেশনকে, ধিক্কার সেই মন্ত্রীকে, ধিক্কার সমস্ত সেই মেম্বার, চেয়ারম্যান যারা সেখানে ছিল, তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় নেওয়া উচিত। এবং এই সমস্ত ঘটনা বাংলাদেশকে যারা ঘটাচ্ছেন, শিক্ষিত বর্বর, আপনারা গোয়েন্দাগিরি করে এগুলো পাঠাচ্ছেন, গোয়েন্দাগিরি করে এখানে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেশকে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন আপনারা। আর কাকে টার্গেট করছেন? এই গরিব বাচ্চাদেরকে, যাদের ঘরে খাবার নাই। একবেলা খাবার জোগাড় করতে গিয়ে এই ছেলেগুলো লেখাপড়া করার কথা ছিল, সরকার নাকি গ্যাসের উন্নয়ন করে আকাশে উঠিয়ে নিয়ে গেছে। আপনি গোবিন্দচন্দ্র জিজ্ঞেস করুন শেখ হাসিনাকে, কি উন্নয়ন করেছেন? কেন ওই বাচ্চা ছেলেদেরকে আজকে এই উন্নয়ন, এত উন্নত দেশে কেন তাদেরকে লেবারগিরি করতে হচ্ছে? কেন গিয়ে সেখানে রাজমিস্ত্রির কাজ করতে হচ্ছে? কেন সেখানে রাজমিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে হচ্ছে? আজকে আমরা সবাই মানুষ, গোবিন্দচন্দ্র ভাই, আমরা সবাই মানুষ, কে হিন্দু কে মুসলমান গায়ে লেখা থাকে না। এই মানবতা আজকে লুপ্ত হয়েছে বাংলাদেশ থেকে, সম্পূর্ণ লুপ্ত হয়েছে। এবং এই পৈশাচিকতা, আমি বলবো, এই মহিলাকে ঘুম পাড়ান, খাওয়া দেন, সাহায্য দেন। আমি জানি না কেউ দিয়েছে কিনা, আমার যদি এই মুহূর্তে আমি কাছে পেতাম এই মহিলাকে, আমার বাসায় এনে আমি রুম দিয়ে তাকে আমি সেবা যত্ন করতাম। আমি আজকে তার সেবা যত্ন করেন, তাকে দিয়ে আমরা পয়সা কামানোর কোনো প্রয়োজন নাই। তাকে পারলে টাকা পাঠান,
তার পরিবারকে সাহায্য করেন, সেটাই হবে সবচেয়ে মহৎ কাজ, বড় কাজ। আমার এখানেই শেষ। আমি হাসান চৌধুরী, আপনি শুরু থেকেই ছিলেন, আমি খুবই দুঃখিত আপনাকে দিতে দেরি হয়েছে। আপনার বক্তব্য শুনতে চাই 1 মিনিটে প্লিজ। মাইক্রোফোনটা অন। হ্যাঁ, জি, শুনতে পারা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, জি ম্যাডাম, আপনি তো আপনার অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, বাট অ্যাটেন্ড অনেক করতে পারি না। ধন্যবাদ। জি, আপনি আমার খুব ফেভারাইট একজন অ্যাঙ্কর, আপনাকে অভিনন্দন। যা হোক, আমি এখন আজকের যে আলোচনার বিষয়, অনেক বিজ্ঞ যাদের ওনাদের বক্তব্য আমি শুনছি মন দিয়ে। আসলে এটা তো কন্টিনিউ হচ্ছে, কদিন পর পরই হচ্ছে। এটাও একটা ড্রামা, ওই যে মেগা সিরিয়ালের মতো একটার পর একটা হতেই চলেছে। কিন্তু এটা দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় না আনা হলে এগুলো একটা পর একটা ঘটতে থাকে। তো এখানে আমরা সত্য কথা বলতে গেলে হয়তো কেউ না কেউ দেখবে যে আমরা কোন দল করি, কি আসে বিষয়, কোন রাজনীতি। আমরা দেশপ্রেম, আমি সৌদি আরব প্রবাসী, আমরা দেশকে খুব ভালোবাসি। আমরা 1,20,00,000 প্রবাসী মিনিমাম। আপনিও এবং আমি জানি আপনি প্রবাসী, কিন্তু আমরা দেশের ডেভেলপমেন্টের জন্য আমাদের জীবন যৌবন, আমাদের সবকিছু বিসর্জন দিয়ে আমরা দেশের জন্য কথা বলি। যদি আমরা কোনো দলের হয়েও থাকি মতে, কিন্তু সবার আগে আমাদের কাছে দেশ। কিন্তু দেশকে ভালোবাসা সত্ত্বেও আমরা বিভিন্নভাবে প্রবাসীরা হয়রানি হই, কিছু মত প্রকাশের স্বাধীনতা থাকে না। এই জন্য আসলে বেশি অ্যাটেন্ড করতে চাই না। কিন্তু আপনি অ্যাঙ্কর হিসাবে নিরপেক্ষ, আমি অনেক চেষ্টা করি অনেকদিন ধরে, আজকে পেয়েছি, তাই নিজেকে ধন্য মনে করছি। নেক্সট টাইম কথা হবে, যদি সুযোগ পাই আপনার। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা তো ধন্যবাদ আমরা ধন্যবাদ পেতাম তখন যখন এই জিনিসগুলো আমাদের বন্ধ হতো। এই যে 2টা বাচ্চা মারা গেল, পিটিএ মেরে ফেললো। আমি কিন্তু অস্ত্র সজল, আমি অস্ত্র সজল ছিলাম। একজন এখানে কমেন্ট করেছেন, আমি খুবই দুঃখিত, একজন কমেন্ট করেছেন মুফতি ইউসুফ। আপনি আপনার নামের পাশে মুফতি, আমি বুঝলাম না। আপনি লিখলেন যে তুই গণপিটুনি কেন লিখলি, কেন? এটা কি গণপিটুনি ছিল? তো ভাই ইউসুফ, মুফতি ইউসুফ, আপনি এটা কি পিটুনি ছিল? আপনি কি একটু আমাদেরকে বলবেন, বা আপনি কি আমাদেরকে একটু দেখাবেন যে কি পিটুনি দিয়ে ওনাকে মারা হয়েছিল, ওদেরকে মারা হয়েছিল? আপনি তো মানে কি বলবো, আপনার তো মানে অমানুষ, আপনাকে আসলে কিছু বলার ভাষা নাই যে আপনি আবার ওনারা ম্যাডাম, আমি বলি একটু, ওনারা আসলে নামে মাত্র মুফতি। মুফতিরা ওনাদের জাস্ট ফর ওনাদের এটা আইডেন্টিফাই হওয়ার জন্য। দে আর নট মুফতি, দে আর নট মুফতি। ইসলাম এবং আল্লাহকে যদি ভয় করতো, আমার দাড়ি মোছা নাই, আমি আল্লাহকে প্রচন্ড ভয় করি, আমি আজ রোজা আছি। কিন্তু এরা বিতর্ক করতেছে বাংলাদেশ ইসলামকে। এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, বেহেশত দুজককে ভালোবাসে না। বেহেশত আল্লাহ বানাইছে, দুজক আল্লাহ বানাইছে। এদের গান গাজনা শুনলে আমরা ইসলামের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। কিন্তু ইসলামী কথা বলি না। আমি দুঃখিত, আমি আজকে নিতান্ত অশ্রু সজল। আমি বাচ্চাদের ব্যাপারটা নিয়ে আমি রোজা আছি, আজান দিয়েছি, ইফতার করে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনারা কথা বলেন, নেক্সট টাইম আই উইল বি জয়েন ইউর প্রোগ্রাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন সাজ্জাদ ভাই, আপনিও অনেকক্ষণ থেকে যুক্ত আছেন, আপনিও দেশের বাইরে থেকে, আমি যতটুকু জানি যে আপনি ইউএসএ থেকে। না, আমি বার্লিন জার্মানি থেকে বলছি। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যায়? জি, শোনা যায়। আমি বলতে চাচ্ছিলাম গোবিন্দ প্রামাণিক স্যারকে, উনি আছেন নাকি আমি জানি না। আমার 2টা প্রশ্ন, বেশি না। একটা প্রশ্ন হলো, উনি তো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের একজন মেম্বার। উনি কি ওনাদের পাশে এখন পর্যন্ত ওই গ্রামে বা এই ফ্যামিলিটার কাছে গেছে নাকি? যদি উনি না গিয়ে থাকে, তাহলে সম্পূর্ণ প্রশ্ন হলো, এখানে যদি কোনো হিন্দু মারা যাইতো তাহলে কি উনি বসে থাকতো নাকি? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো, এই একটা গ্রামের ভিতরে আমি শুনছি 100% হিন্দু, তাহলে এখানে কি একটা বিবেকবান লোক নাই যে এই পিটুনিতে মারানোর সময় কি বাধা দেওয়ার জন্য? হ্যাঁ, একটা লোক ছিল না? এই আমার প্রশ্নগুলো ছিল, কিন্তু উনি আছে নাকি আমি জানি না। তো এই প্রশ্নটা যদি ওনাকে, উনি আরেকটা প্রোগ্রামে চলে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে সাজ্জাদ ভাই। অবশ্যই থ্যাংক ইউ। ওনাকে আমরা যুক্ত করলে তখন উত্তর পাওয়া যাবে। আমাদের সাথে আছে এসএম বিল্লাহ। আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। প্রশ্ন তো করবেন না, মতামত জানাবেন এই বিষয়ের উপরে। আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন। জি, আসসালামু আলাইকুম। একটু পরে আমি কথা বলছি, আমি সময় নিচ্ছি একটু পরে। জি, অনেক ধন্যবাদ। একটু আমাকে 2 মিনিট সময় দেবেন, আমি নিয়ে একটু কথা বলবো পরে। জি, জাহিদ ইসলাম, আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলবেন প্লিজ।
আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হাসিনা আপা, আপনি অনেক সুন্দর একটা প্রোগ্রাম চালু করেছেন। আমার